সুইজারল্যান্ডে ইরানের বড় ধরনের কূটনৈতিক জয়, তেল বিক্রিতে দূর হলো নিষেধাজ্ঞা, শান্তি আলোচনায় বসছে লেবানন ইসরায়েল। স্টারমারের পদত্যাগেও কাটবে না ব্রিটেনের সংকট, উত্তরসূরি অ্যান্ডি বার্নহামও পড়তে পারেন একই চ্যালেঞ্জে, বলছেন বিশেষ বিশ্লেষকরা। যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স সহ ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ, তাপের পারদ উঠেছে 40-এ। ফ্রান্সে মারা গেছেন 18 জন। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের হাতেই থাকছে হরমুজের নিয়ন্ত্রণ, তবে এই পথে জাহাজ চলাচলের সুবিধায় সরাসরি যোগাযোগের একটি ব্যবস্থা গড়ে তুলবে দেশটি। সেই সাথে ইরানের জব্দকৃত সম্পদ থেকে 2 কিস্তিতে 6 বিলিয়ন করে মোট $12 বিলিয়ন সম্পদ ছাড় করবে যুক্তরাষ্ট্র। জেনেভায় শেষ হওয়া প্রথম বৈঠকের পর এসব সিদ্ধান্ত জানিয়েছে ইরান। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের ম্যারাথন বৈঠকের পর শেষ হয়েছে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকও। ওই বৈঠকে আলোচনা হয়েছে ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের পদ্ধতি, টেকনিক্যাল কমিটি গঠন এবং পরবর্তী রূপরেখা নিয়ে। চূড়ান্ত চুক্তির আগে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুপক্ষ। ইরানের জব্দ থাকা $1200 কোটি সম্পদ ছাড়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানি তেল, পেট্রোকেমিক্যাল ও জ্বালানি পণ্য বিক্রির ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞাও সাময়িকভাবে শিথিল করা হয়েছে। ফলে দীর্ঘদিন ছাড় মূল্যে তেল বিক্রি করতে বাধ্য হওয়া ইরান এখন আন্তর্জাতিক বাজার দরেই তেল রপ্তানির সুযোগ পেতে যাচ্ছে। চূড়ান্ত চুক্তি এখনো হয়নি, নিষেধাজ্ঞাও পুরোপুরি ওঠেনি, তবে অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ছাড় নিশ্চিত করা হয়েছে। যুদ্ধে ফেরত না গিয়ে মানুষ যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী নিয়েও নতুন সমঝোতায় পৌঁছেছে দুপক্ষ। জাহাজ চলাচল নিয়ে কোনো সংঘাত বা ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি যোগাযোগের একটি ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছে তেহরান। এরই মধ্যে ইরান তার অস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় আনতেও রাজি হয়েছে। তবে এখনও অনেক বিষয়ে মতানৈক্য রয়েছে। ছাড় পাওয়া অর্থ তেহরান কোথায় খরচ করবে তা ঠিক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলছেন, ছাড় পাওয়া অর্থের একটি অংশ দিয়ে মার্কিন কৃষিপণ্য কিনতে হবে ইরানকে। ছাড় দেওয়া সম্পদ যুক্তরাষ্ট্রেই ফিরে আসবে। তাদের জনসংখ্যা 9 কোটি 10 লাখ। এত মানুষের খাবারের যোগান তারা দিতে পারে না, তাই আমাদের কাছেই কিনতে হবে। কিন্তু ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন কৃষিপণ্য কেনার কোনো বাধ্যবাধকতা তাদের নেই। মতানৈক্য থাকলেও এই প্রাথমিক সমঝোতাকে শান্তির পথে প্রথম পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা। তবে শান্তি যে অর্জিত হবেই তার নিশ্চয়তা এখনই দেওয়া যাচ্ছে না। দুপক্ষই নিজেদের চাওয়া পূরণ হচ্ছে বলে মনে করছে। উভয় পক্ষই দেখাতে আগ্রহী যে তারা কোনো না কোনোভাবে সুবিধাজনক অবস্থানে আছে, বা অন্তত কেউ তাদের ব্যবহার করতে পারছে না। আসলে কি ঘটেছে তা বোঝা যাবে তখনই যখন টাকা পয়সার লেনদেন শুরু হবে এবং মাঠ পর্যায়ে বাস্তব পরিবর্তন দেখা যাবে। এদিকে এখনো হুমকি ধামকি অব্যাহত রেখেছেন ট্রাম্প। ইরান চুক্তি না মানলে যা দরকার হবে করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইফাতিরা, স্টার নিউজ। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ব্যবস্থাপনা নিয়ে একসাথে কাজ করবে ওমান এবং ইরান। এ নিয়ে আলোচনা করতে ওমান গেছেন ইরানের স্পিকার বাকের গালিবাফ। মাস্কাটে গালিবাফকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। গালিবাফ বলেছেন, সংঘাত এবং দুর্ঘটনা এড়াতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে একটি যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর দুপক্ষই একটি সমন্বিত ব্যবস্থা গড়ার ব্যাপারে রাজি হয়েছে, যাতে যে কোনো ভুল বুঝাবুঝি বা বিরোধ খুব দ্রুত সমাধান করা যায়। এর মধ্য দিয়ে আগামী 1 মাসের মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে আরও নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত হবে বলে জানিয়েছেন গালিবাফ। আমরা হরমুজ নিয়ে আলোচনা করছি। 30 দিনের মধ্যে আর্টিকেল 5-এর অধীনে সব পক্ষই, বিশেষ করে ওমান, হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচলে সহায়তা করবে। এর মধ্য দিয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হবে, দেশের অর্থনীতিও উন্নতি হবে, বিশ্ব অর্থনীতিও এগিয়ে যাবে। এদিকে ওয়াশিংটনে আজ আবারও আলোচনায় বসছে লেবানন এবং ইসরায়েল। এবারের আলোচনায় লেবাননের প্রধান লক্ষ্য দেশটির দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে স্থায়ী শান্তি নিশ্চিত করা। ইসরায়েল বলছে তাদের অগ্রাধিকার হলো হিজবুল্লাহকে নিরস্ত্র করা।
এপ্রিল থেকে দুপক্ষের মধ্যে 4 দফা আলোচনা হলেও স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সম্ভব হয়নি। তবে এই সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হওয়া সমঝোতার ফলে লেবানন সহ বিভিন্ন রণাঙ্গনে লড়াইয়ে বিরতি দেখা গেছে। ইসরায়েল বা হিজবুল্লাহ দুপক্ষই হামলা পাল্টা হামলায় বিরতি পালন করছে। তবে সম্ভাব্য এই আলোচনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন ইসরায়েলের কট্টরপন্থী নেতারা। যেমন যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, লেবাননে অভিযান বন্ধ করা উচিত নয়, লেবাননকে ইসরায়েলের খেলার মাঠ বানানো উচিত। যুক্তরাষ্ট্র এবং ইরান আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার পর লেবাননের সংঘাত কবলিত এলাকাগুলোতে নতুন করে কোনো হামলা হয়নি। সোমবার রাতে কোনো ইসরায়েলি হামলার খবর পাওয়া যায়নি। রোববারও পরিস্থিতি ছিল তুলনামূলক শান্ত। শনিবারের পর থেকে হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে কোনো নতুন হামলার ঘোষণা আসেনি। আসন্ন আলোচনার অংশ হিসেবে দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে প্রতীকী সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুত থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন জোবায়ের আহমেদ। যে যুদ্ধ পরিস্থিতি চলতেছে এবং যুদ্ধবিরতির মধ্যেও কিন্তু যুদ্ধ চলতেছে, এটা একটি নতুন পৃথিবীর মধ্যে বার্তা দিচ্ছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুদ্ধ চালিয়ে যাওয়া যায়। আপনারা ইতিমধ্যে জানেন যে লেবাননের বর্তমান পরিস্থিতি শুধু এই যুদ্ধবিরতিটা খাতা কলমের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, কিন্তু বর্তমান সিচুয়েশনে কিন্তু এটা প্রমাণিত হচ্ছে না। গত কয়েকদিনও কিন্তু বিশেষ করে লেবাননের দক্ষিণ অঞ্চলে বেকাবেলি, নাবাতিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে রাত্রিবেলায় হামলা চালানো হচ্ছে, ড্রোন হামলা। এতে কিন্তু স্থানীয় নাগরিকরা যতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর চেয়ে বেশি কিন্তু প্রবাসী বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে কিন্তু এই যুদ্ধবিরতির কথা শুনেই বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে তাদের মাথা গোজার ঠাঁইটুকু খোঁজার জন্য লেবানন দক্ষিণ অঞ্চল নাবাতিয়া এই অঞ্চলে বিভিন্ন প্রবাসী চলে গিয়েছিল যুদ্ধবিরতির কথা শুনে, কিন্তু গিয়ে থাকতে পারেনি, তাদেরকে আবার নিরাপত্তার কারণে চলে আসতে হয়েছে। বিশেষ করে সাইদা এলাকায় যে সকল প্রবাসী আশ্রয়কেন্দ্রের মধ্যে রয়েছে, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু লেবানন দক্ষিণ অঞ্চলে কিন্তু তারা গিয়েছিল। জীবনের ঝুঁকি নেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে তারা প্রবাসে আসছে কর্ম করার জন্য। এই যে দীর্ঘ একটা সময় যে তারা কর্মহীন রয়েছে, এতে কিন্তু তারা মানসিক চাপের মধ্যে পড়ে গিয়েছে। এই তাদের উপার্জিত অর্থ দিয়ে তাদের কিন্তু পরিবার চলে। যেমন একটি মানসিক চাপ, পরিবারের চাপ, অর্থনৈতিক চাপ সব মিলিয়ে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা অনেকটাই চাপের মুখে রয়েছে। এই কারণে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু ওই অঞ্চলে যেতে বাধ্য হচ্ছেন। তবে লেবাননের উত্তর অঞ্চলে কিন্তু জীবন মান কিন্তু স্বাভাবিকই চলতেছে। স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই কিন্তু স্বাভাবিক। একই দেশে দুই পরিস্থিতি। বাংলাদেশ দূতাবাস কিন্তু এই বর্তমান যুদ্ধকালের পরিস্থিতিতে তারা কিন্তু সার্বক্ষণিক পর্যালোচনা করতেছেন এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় তারা কিন্তু খাদ্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন। যে সকল প্রবাসী বাংলাদেশি কর্মহীন অবস্থায় রয়েছেন, তাদের কিন্তু সার্বক্ষণিক পর্যালোচনা করে তাদের খাদ্য সহযোগিতা এবং চিকিৎসা সামগ্রী কিন্তু সার্বক্ষণিক তারা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে সাইদা এবং বৈরুতে যে সকল প্রবাসী বাংলাদেশি অস্থায়ী আশ্রয় কেন্দ্র এবং নিজ উদ্যোগে আশ্রয় রয়েছেন, তাদের কিন্তু সার্বক্ষণিক খাদ্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে লেবাননে 5 জন বাংলাদেশি নিহত হয়েছে এবং কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন। এই চলতি সপ্তাহে কিন্তু বাংলাদেশ দূতাবাস থেকে দূতালয় প্রধান আনোয়ার হোসেন স্যার তিনি 3 জন প্রবাসী বাংলাদেশিকে দেখার জন্য তাদের বাসস্থানে গিয়েছিলেন এবং সার্বক্ষণিক তথ্য নিয়ে, চিকিৎসার তথ্য নিয়ে তাদেরকে আশ্বস্ত করেছেন যে বৈরুত দূতাবাস তাদের পাশে আছে এবং সার্বক্ষণিক সহযোগিতা করবে, এমনটাই কিন্তু প্রতিশ্রুতি জানিয়েছেন। সাধারণ প্রবাসীরা যেটা প্রত্যাশা করতেছে যেন এই যুদ্ধবিরতিটা কার্যকর হয়, তারা যেন কর্মে ফিরে যেতে পারে, তাদের স্বাভাবিক জীবন যেন আবার পুনরায় ফিরে আসে, এই আশা তারা কিন্তু সর্বক্ষণিক করতেছেন। বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র অর্জনের বিকল্প নেই। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই মন্তব্য করেছেন দেশটির নেতা কিম জং উন। তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে
উত্তর কোরিয়ার অবস্থানকে আরও শক্তিশালীভাবে কাজে লাগানো হবে। উত্তর কোরিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া তাদের যৌথ পারমাণবিক প্রতিরক্ষা সক্ষমতা ক্রমাগত উন্নত করছে, যার মূল উদ্দেশ্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক চাপ সৃষ্টি করা। পিয়ংইয়ং বলছে, মার্কিন পদক্ষেপ কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের সিদ্ধান্তকে ঘিরে ব্রিটিশ রাজনীতিতে আলোচনার ঝড় বইছে। দলের অসন্তোষের মুখে স্টারমারকে ইস্তফা দিতে হলেও মাত্র 2 বছরে তার অর্জন কিন্তু কম নয়। এই পরিস্থিতিতে অ্যান্ডি বার্নহ্যাম যদি প্রধানমন্ত্রী হন, তাহলে তিনি স্টারমারের চেয়ে কতটা আলাদা হবেন? বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্ডি বার্নহ্যামকেও একই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ডাউনিং স্ট্রিট থেকে বিদায় নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দলের অনাস্থার মুখে পদত্যাগে বাধ্য হলেও মাত্র 2 বছরেরও কম সময় তার অর্জনের তালিকাটা নেহাত ছোট নয়। ভাড়াটিয়াদের সুরক্ষা, ন্যূনতম মজুরি, পেনশন বাড়ানো, শ্রমিকদের উন্নত অধিকার, সামন্ততান্ত্রিক ব্যবস্থার সংস্কার, রেলখাত জাতীয়করণ, স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো, অভিবাসনের হ্রাস টেনে ধরা, হত্যার মতো অপরাধ নিয়ন্ত্রণ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সর্বোত্তম বাণিজ্য চুক্তি, বৈশ্বিক রাজনীতিতে ট্রাম্পের সঙ্গে খারাপ সম্পর্কের প্রভাব এড়ানো, এত সব অর্জনের পরও কেন ব্যর্থ স্টারমার? কারণ হিসেবে বলা হচ্ছে, নিজের সাফল্য প্রচারে তিনি ব্যর্থ। ফলে ভোটাররা লেবার দলের অর্জন অনুভব করতে পারেনি। নিজের সরকারের উদ্দেশ্য স্পষ্ট করতে পারেনি স্টারমার। নিজেকে তিনি এমন এক রাষ্ট্রনায়ক হিসেবে তুলে ধরতে চেয়েছেন, যার কাছে জনপ্রিয়তার চেয়ে কাজটাই মুখ্য ছিল। ফলে ভোটাররা চরমপন্থী দলগুলোর দিকে ঝুঁকতে শুরু করে। এখানেই আবির্ভাব ঘটে অ্যান্ডি বার্নহ্যামের। তিনি স্টারমারের মতো প্রচার বিমুখ নন, বরং পরিস্থিতি অনুযায়ী জনপ্রিয় কথা শোনাতে পছন্দ করেন। সেই মতো নীতিও পাল্টে ফেলেন। জলবায়ু নীতি, ইউরোপীয় ইউনিয়ন ও অভিবাসন প্রশ্নে বারবার নিজের অবস্থান বদলেছেন বার্নহ্যাম। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্রনীতি বা প্রতিরক্ষা বিষয় এখনও তিনি কোনো অবস্থান জানাননি। প্রধানমন্ত্রী হিসেবে স্টারমারের মতো তাকেও একই সমস্যার মুখোমুখি হতে হবে, কারণ তার হাতেও কোনো জাদুকরী সমাধান নেই। তিনি লেবারের রাজনৈতিক ভাগ্য বদলাতে পারবেন কিনা তা নিয়েও সংশয় আছে। স্টারমারের জায়গায় বার্নহ্যামকে বসিয়ে পরিস্থিতি সামলানোর আশা করাটা তাই অনেকের কাছেই ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে। কারণ বার্নহ্যামও যদি ব্যর্থ হন, তাহলে কি হবে? এমন প্রশ্নের কোনো সহজ উত্তর মিলছে না। স্টারমারের জন্য সময়টা হয়তো খারাপ ছিল, কিন্তু ব্রিটিশ ইতিহাসবিদরা তাকে কঠিন সময় ব্রিটেনকে পথ দেখানোর চেষ্টা করা একজন সৎ মানুষ হিসেবেই মূল্যায়ন করবে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। কানাডার মন্ট্রিয়েলে বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তা এবং হামলাকারী সহ 3 জন মারা গেছেন। মন্ট্রিয়েলের একটি ইহুদি জনবসতিতে এই ঘটনা ঘটেছে। সন্দেহভাজন হামলাকারী একটি ভবনে অবস্থান নিয়ে এই হামলা চালান। তার পরিচয় এবং হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি পুলিশ। শান্ত শহর হঠাৎই পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। রাস্তা জুড়ে পুলিশের সাজোয়া বহরের উপস্থিতি, আর শহর জুড়ে আতঙ্কের ছায়া। কানাডার মন্ট্রিয়েলের কর্দিয়ানিয়াস এলাকায় দিনের ব্যস্ততা মুহূর্তেই ভেঙে দেয় গুলির শব্দ। একের পর এক জরুরি বার্তা পৌঁছায় পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে। পুলিশের কাছে ফোন করে এক বাসিন্দা জানান, একটি ভবন থেকে নির্বিচারে গুলি ছোড়া হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযানে নামে পুলিশ, কিন্তু পরিস্থিতি দ্রুত রূপ নেয় রণক্ষেত্রে। আমরা 911 নাম্বারে একটি কল পাই, যা একজন সাধারণ নাগরিক করেছিল। ওই নাগরিক জানান, একটি নির্দিষ্ট স্থান থেকে কেউ গুলি চালাচ্ছিল। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায় বন্দুকধারী আগের অবস্থানেই ছিল। এরপরই শুরু হয় গোলাগুলি। পুলিশের দাবি, সন্দেহভাজনের হাতে ছিল দীর্ঘ দূরত্বে গুলি করার মতো ভারী অস্ত্র। অভিযানের অংশ হিসেবে একটি সুপারমার্কেটের কাচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। ঘণ্টাব্যাপী উত্তেজনার পর শেষ হয় অভিযান। ততক্ষণে প্রাণ হারান 3 জন। নিহতদের একজন পুলিশ কর্মকর্তা, একজন বেসামরিক ব্যক্তি ও তৃতীয় জন হামলাকারী নিজে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কুইবেকের মুখ্যমন্ত্রী।
Bien sûr, les événements tragiques. এই ঘটনায় আমি হতবাক ও শোকাহত। কুইবেক সরকার ও নিজের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্য ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে চাই। মন্ট্রিলের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে থাকবে। Voilà, au nom du gouvernement du Québec. নিহত হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি, তবে কানাডায় এই ধরনের হামলার ঘটনা বিরল। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। সবশেষ পাওয়া তথ্য মতে দেশটিতে এই ভাইরাসে নিহতের সংখ্যা 254 ছাড়িয়ে গেছে। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন 365 জন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার দাঁড়িয়েছে 25.3%। কঙ্গো প্রজাতন্ত্রের বুনিয়া অঞ্চলের কিগনজে ক্যাম্পের বাসিন্দা লুনা। প্রাণঘাতী ইবোলার ছোবলে খালি হয়ে গেছে তার বুক। কিছুক্ষণ আগেও এই বিছানাই ছিল তার বুকের ধন, কিন্তু এখন সে কেবলই স্মৃতি। আমার ছেলেটার জ্বর হলো, 1 মাস পর আবার অসুস্থ হয়, বমি করতে শুরু করে। জ্বর এত বাড়লো যে মনে হচ্ছিল শরীর থেকে আগুন বেরোচ্ছে। শুধু লুনাই নয়, অদৃশ্য এই ভাইরাসের কাছে অসহায় দক্ষিণ আফ্রিকার এই দেশটির হাজার হাজার মানুষ। কর্তৃপক্ষের তথ্য মতে রোববার নাগাদ কঙ্গো প্রজাতন্ত্রে এই ভাইরাসের নিশ্চিত সংক্রমণের সংখ্যা 1000 ছাড়িয়েছে, প্রাণহানি 2.5 শতাধিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ শুরুর পর থেকে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 70 জনেরও বেশি স্বাস্থ্যকর্মী, যাদের মধ্যে অন্তত 17 জন মারা গেছেন। এখন পর্যন্ত 75 জন স্বাস্থ্যকর্মী ইবোলা ভান্ডিবুগিও ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে 17 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের প্রায় 24.6%ই এই রোগে মারা গেছে। মে মাসের শুরু থেকে এ পর্যন্ত এ ভাইরাসে দেশটির কেবল একটি ক্যাম্পেই অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। নতুন ভ্যারিয়েন্ট বুন্ডিবুগিও ছড়ানোর পর এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে 25.3%ই প্রাণ হারিয়েছেন। সবশেষ তথ্য অনুযায়ী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখনও হাসপাতালে ভর্তি 3.5 শতাধিক মানুষ। ইফাতিরা, স্টার নিউজ। ইউরোপ জুড়ে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্সের তাপমাত্রা পৌঁছে গেছে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কোথাও কোথাও জারি হয়েছে রেড অ্যালার্ট। এরই মধ্যে প্রচণ্ড গরমে ফ্রান্সে প্রাণহানি বেড়ে 18 জনে দাঁড়িয়েছে। এবারের তাপপ্রবাহের জন্য আফ্রিকান অ্যান্টিসাইক্লোন নামের একটি আবহাওয়াগত ঘটনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। কেউ মাথায় পানি ঢালছেন, আবার কেউ ভিজিয়ে নিচ্ছেন গা। প্রচণ্ড গরমে এভাবেই নিজেকে কিছুটা ঠান্ডা করার চেষ্টা। এই দৃশ্য ইতালির রোমের। তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থা পর্যটকদের। এখানে প্রচন্ড গরম, তবে রোম ভীষণ সুন্দর, সবার এখানে আসা উচিত। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী মিলান, বলগনা ও ফ্লোরেন্সে সোমবার নাগাদ 40 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাবে তাপমাত্রা। প্রচন্ড গরম, প্রচুর পানি খেতে হয়, সত্যিই অনেক গরম। একই পরিস্থিতি ফ্রান্সেও। দেশটির প্রায় 1/3 এলাকায় এরই মধ্যে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পূর্বাভাস অনুযায়ী আরও বাড়বে তাপমাত্রা। পর্যটকদের স্বস্তি দিতে আইফেল টাওয়ারে স্থাপন করা হয়েছে মিস্টিং স্টেশন। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে যুক্তরাজ্যেও। দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে জার্মানিতেও। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী বুধবারের মধ্যে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা। বিশেষজ্ঞরা বলছেন আফ্রিকান অ্যান্টিসাইক্লোন নামে পরিচিত একটি বায়ু প্রবাহের কারণে এই তাপপ্রবাহ। শক্তিশালী এই উচ্চচাপ বলয়ের প্রভাবে সাহারা মরুভূমি থেকে উত্তর দিকে অগ্রসর হওয়া একটি উষ্ণ বায়ুর প্রবাহ আরও শক্তিশালী হয়েছে। তৈরি হয়েছে একটি হিট ডোম, যা পশ্চিম ও মধ্য ইউরোপের ওপর গরম বাতাস আটকে রাখছে এবং দিনের পর দিন তাপমাত্রা বাড়তে দিচ্ছে। এরই মধ্যে তাপ সংক্রান্ত কারণে কয়েকটি মৃত্যুর খবর পাওয়া গেছে। গরমের কারণে শরীর ঠান্ডা করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুর খবরও সামনে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গেল 4 বছরে ইউরোপ জুড়ে 2 লাখেরও বেশি মানুষ তাপ সম্পর্কিত কারণে মারা গেছে। ইফাতিরা, স্টার নিউজ। তীব্র দাবদাহে পড়ছে ইতালি। ইতালির বিভিন্ন শহরে তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। তাপের পারদ আরও বাড়ার পূর্বাভাস দিচ্ছে সেখানকার আবহাওয়া দপ্তর। বন্ধ রয়েছে সেখানে শিশুদের স্কুল। নাগরিকদের অকারণে খোলা আকাশের নিচে না থাকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতালির পর্যটন শহর ভেনিস থেকে সেখানকার সবশেষ খবর জানিয়েছেন
প্রবাসী বাংলাদেশি শরীফুল ইসলাম টগর। এখন চলছে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ। ভ্যানিসের গন্ডোলা রাইড থেকে শুরু করে রোমের ক্যালোসিয়াম সব জায়গায় এখন চলছে রোদের রাজত্ব। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইতালির ভ্যানিস নগরীতে, যেখানে এখন চলছে প্রায় 36 ডিগ্রি তাপমাত্রা। আমি এখানকার স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন পর্যটকের সাথে জানতে চেষ্টা করেছিলাম তাদের এই তীব্র তাপদাহের বিষয়টা। তারা আসলে তাদের জনজীবন এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। দুপুর টাইমটা তারা আসলে হোটেল থেকে বলেন বা বাসা থেকে বলেন তারা বের হতে চাচ্ছে না এই গরমের কারণে। এই গরমের কারণে তারা অনেকেই বিভিন্ন সমুদ্র সৈকত এবং লেক গুলো আছে, লেক গুলোর পাড়ে গিয়ে সময় কাটাচ্ছে। এখানকার যারা কাজ করে ভ্যানিসের বিভিন্ন সেক্টরে, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আসলে এই গরমের ভিতরে কাজ করতে অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছে। ব্যবসা গরমে এবং তীব্র তাপদাহ আসলে তাদের জীবনযাত্রা অতিষ্ঠিত হয়ে পড়েছে। এখানকার আবহাওয়া, ভ্যানিসের ইতালির আবহাওয়াবিদরা জানিয়েছেন এই তাপদাহ আরো কিছুদিন অব্যাহত থাকবে। এখনকার ইতালির যে স্কুল আছে, স্কুলগুলো এখন বন্ধ আছে, সুতরাং বাচ্চারা আসলে বাসায় অবস্থান করছে। তারা এই গ্রীষ্মের এই ছুটিটা আসলে বিভিন্ন সমুদ্র সৈকত এবং লেকের পাড়ে গিয়ে কাটানোর চেষ্টা করছে এবং দুপুর টাইমটা বিগত কয়েক বছরের তুলনায় ইউরোপ সহ ইতালির ভ্যানিসে প্রচন্ড তাপদাহের কারণে জনজীবন অতিষ্ঠ। গত বছরের তুলনায় এবছর টুরিস্ট অনেক কম এই গরমের কারণে। আজকে আমরা ভেনিসে ঘুরতে আসছি, প্রচুর পরিমাণে গরম। অনেক আগে অনেকবার ঘুরতে আসি, কিন্তু তারপরও আজকে অনেক বেশি গরম, আগের তুলনায় আজকে গরম বেশি। দর্শক, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কাল রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমরা চীনের দালিয়ান আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে পৌঁছেছি। মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে মাননীয় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের সাথে আমরা 21 সদস্যের সংক্ষিপ্ত একটি প্রতিনিধি দল এসেছি, যেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদার 8 জন রয়েছেন। এই সংক্ষিপ্ত কলেবরকে ধারণ করেই মাননীয় প্রধানমন্ত্রী বহুপাক্ষিক বিষয়ে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করে চলেছেন। গণপ্রজাতন্ত্রী চীন সরকারের একটি উচ্চ প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীকে গতকাল লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করেন এবং মোটর শোভাযাত্রার মাধ্যমে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে হোটেলে নিয়ে আসেন। আমরা দেখেছি পুরো রাস্তা জুড়েই ছিল রাষ্ট্রীয় প্রোটোকল এবং পুলিশি প্রহরা। এই সম্মাননার জন্য আমরা চীন সরকারকে ধন্যবাদ জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন অত্যন্ত সফল মালয়েশিয়া সফরে মাননীয় প্রধানমন্ত্রী মাত্র কয়েকটি কর্মঘণ্টা পেলেও তার মাঝেই মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাজাসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দদের সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। সেই ধারাবাহিকতায় চীনে এসে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে বর্তমানে বহুপাক্ষিক বিষয় নিয়ে উপস্থিত বৈশ্বিক নেতৃবৃন্দের সাথে আলোচনা শুরু করেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত সামার দাভোস 2026 বর্তমানে চীনের দালিয়ানে এই শহরে অনুষ্ঠিত হচ্ছে। ইনোভেটিং অ্যাট স্কেল এই প্রতিপাদ্যে আয়োজিত বৈশ্বিক সম্মেলনটিতে বিশ্বের বিভিন্ন দেশ এবং অঞ্চলের প্রতিনিধি দল, আমন্ত্রিত রাষ্ট্র ও সরকার প্রধানগণ, যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এবং বিভিন্ন দেশের শীর্ষ ব্যবসায়ী, প্রযুক্তি উদ্ভাবক, শিক্ষাবিদ এবং কর্পোরেট নেতারা অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কথা বলছেন মাহাদি আমিন। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।